হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বেঙ্গল নেট অ্যাচিভার। আজকে আমরা রিসার্চ অ্যাপটিটিউড লেকচার নাম্বার 3 যে টপ 50 কোশ্চেন পিওয়াইকিউ বেসড লেটেস্ট প্যাটার্নের এবং ডাব্লিউবি সেটের যে প্রশ্নগুলো এসেছে এর উপর ভিত্তি করে যে প্রশ্নগুলো আমি সেট করেছি সেগুলো আজকে তোমরা প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পিওয়াইকিউ থেকে এসেছে এবং প্রত্যেকটা কোশ্চেন তোমরা ভালো করে বুঝবে, তাহলে তোমাদের রিসার্চ অ্যাপটিটিউড থেকে যে 100 কোশ্চেন আমি করালাম তোমার, এর বাইরে তোমরা কোশ্চেন রিসার্চ অ্যাপটিটিউড থেকে অন্তত দেখতে পারবে না। এরপরে কিছু খুঁটিনাটি হয়তো প্রশ্ন থেকে যাবে, সেগুলো আমি তোমাদের পরীক্ষার আগে একটা ম্যারাথন, মিসলেনিয়াস ম্যারাথনের মাধ্যমে সেগুলো করাবো। তো সেশনটি ভালো লাগলে তোমরা অবশ্য লাইক করো, শেয়ার করো এবং কমেন্ট করো এবং চ্যানেলটাকে তোমরা গ্রোথ করার একটু হেল্প করো। এবং প্রশ্নগুলি করার সময় অবশ্যই তোমরা ধ্যান দেবে যে প্রত্যেকটা প্রশ্ন আমার বলাতে কোথাও ভুল হলেও তোমরা কিন্তু সঠিকভাবে দেখে নেবে এবং তোমরা সঠিকভাবে পড়ে কোশ্চেনটা বোঝার চেষ্টা করবে, পজ করে দেখবে এবং তোমরা অবশ্যই কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তোমরা কিন্তু উত্তরটা দেওয়ার চেষ্টা করছো না। উত্তরটা দেওয়ার চেষ্টা করলে কি হবে, কনসেপ্ট সম্বন্ধে কনসেপ্ট সম্বন্ধে যে ধারণাটা আছে এবং কতটা আছে সেটা তোমরা ক্লিয়ার হতে পারবে এবং পরে আরেকবার রিভিশনের মাধ্যমে সেটা কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবে। এটা হচ্ছে স্কেল অফ মেজারমেন্টের উপর কোশ্চেন, যে ইন হুইচ অফ দ্য স্কেল অফ মেজারমেন্ট দ্য প্রপার্টিজ অফ ক্লাসিফিকেশন অর্ডার বোথ আর প্রেজেন্ট। যেখানে কি থাকে, ক্লাসিফিকেশন অর্ডার থাকে। আমরা তাহলে কি পড়েছি যে ক্লাসিফিকেশন অর্ডার কোথায় থাকে, আমরা স্কেল অফ মেজারমেন্টে কোথায় দেখেছি যে এটা নমিনাল হবে, অর্ডিনাল হবে, ইন্টারভাল হবে নাকি অর্ডিনাল হবে, নমিনাল হবে, অর্ডিনাল হবে, ইন্টারভাল না রেশিও। তাহলে সঠিক উত্তরটা কি তোমরা এখানে বলো। তো আমরা এখানে দেখব যে ক্লাসিফিকেশন এন্ড অর্ডার কোথায় থাকে। নমিনালে আমরা কি দেখতে পাই, সেখানে একটু ক্লাসিফিকেশন দেখতে পাই। অর্ডিনালে আমরা কি দেখতে পাই, সেখানে ক্লাসিফিকেশন প্লাস অর্ডার দেখতে পাই। ইন্টারভিলে আমরা কি দেখতে পাই, ক্লাসিফিকেশন প্লাস অর্ডার প্লাস যেখানে কি জিরো নট অ্যাপ্লিসিউট থাকবে, অর্থাৎ জিরো যেখানে অ্যাবসলিউট নট হবে, ঠিক আছে, হচ্ছে রেশিও যেখানে ক্লাসিফিকেশন অর্ডার থাকবে এবং র্যাঙ্ক থাকবে, সেখানে কি হবে, রেশিও হবে। তাহলে আমরা এখানে সঠিক ক্লাসিফিকেশন এবং অর্ডার কোথায় দেখতে পাবো, সেটা কিন্তু অর্ডিনাল যে স্কেল আছে সেটাখানে সেখানে আমরা দেখতে পারবো। নেক্সট কোশ্চেন হচ্ছে, এ টিচার ইন্টেন্ট টু এস্টাবলিশ দ্য রিলেশনশিপ বিটুইন এডুকেশনাল স্ট্যাটাস অফ প্যারেন্ট অ্যান্ড দ্য স্কলাস্টিক অ্যাচিভমেন্ট অফ দ্য পিপল। টিচার ইন্টেন্ট টু এস্টাবলিশ রিলেশনশিপ কার মধ্যে রিলেশনশিপ করে, এডুকেশনাল স্ট্যাটাস অফ প্যারেন্ট এবং স্কলাস্টিক অ্যাচিভমেন্ট অফ দ্য পিপল, এর মধ্যে একটা রিলেশনশিপ এস্টাবলিশ করে। তাহলে বলছে হুইচ অফ দ্য ফলোইং মেথড অফ রিসার্চ কি বলছে, উইল বি কনসিডার অ্যাপ্রোপ্রিয়েট ফর দিস। এই যে স্টাডিটা করবে এটার জন্য কোন মেথড অফ রিসার্চটা কি করতে হবে, সে আমরা ব্যবহার করবো, অ্যাপ্রোপ্রিয়েট হবে। বলছে ফিলোসফিক্যাল মেথড, হিস্টোরিক্যাল মেথড, এক্সপোস্ট ফ্যাক্টর মেথড, এক্সপেরিমেন্টাল মেথড। যে তোমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। এখানে আমরা কি রিলেশনশিপ করবো, রিলেশনশিপ বিটুইন এডুকেশনাল স্ট্যাটাস অফ প্যারেন্ট অ্যান্ড স্কলাস্টিক অ্যাচিভমেন্ট অফ পিপল। তো এখানে আমরা যদি দেখি ফিলোসফিক্যাল মডেল যেখানে কি একটা লজিক্যালি থাকবে, হিস্টোরিক্যাল মেথড যেখানে কি একটা পাস্ট ইভেন্ট থাকবে, যেখানে কি একটা ক্রিটিক্যাল অ্যানালাইসিস থাকবে, এক্সপেরিমেন্টাল রিসার্চ যেখানে কজ এবং এফেক্ট থাকবে, অর্থাৎ এখানে কি ম্যানুপুলেটেড হবে। তো আমরা এখানে যদি দেখি সঠিক উত্তর হবে এক্স পোস্ট ফ্যাক্টর রিসার্চ। কেন, কারণ এখানে একটা রিলেশনশিপ বিটুইন করছে স্কলারশিপ এবং এডুকেশনাল স্ট্যাটাসের মধ্যে। এটা কি টিচার কি টিচার। নেক্সট কোশ্চেন আমরা যদি দেখি, নেক্সট কোশ্চেন হচ্ছে, এ কলেজ টিচার ইন্টেন্ড টু স্টাডি দ্য প্রবলেম ইফ দ্য আউটকাম ইফ দ্য লেট আউটকাম ইন দ্য ক্লাসরুম। বলছে হুইচ টাইপ অফ স্যাম্পলিং মেথড উইল বি অ্যাপ্রোপ্রিয়েট, কোন স্যাম্পলিং মেথডটা আমরা এখানে নিব। তাহলে বলছে এর টিচার কি করতেছে, ইন্টেন্ড করে স্টাডি অফ প্রবলেম লেট আউটকাম, ঠিক আছে। তো এখানে স্ট্র্যাটিফাইড
স্যাম্পলিং, র্যান্ডম স্যাম্পলিং, পারপোসিভ এবং ক্লাস্টার স্যাম্পলিং এর সঠিক উত্তরটা কি সেটা দেওয়ার চেষ্টা করো। তো আমরা স্ট্র্যাটিফাই স্যাম্পলিং আমরা জানি, সেখানে কি সেখানে কি স্ট্র্যাটা স্ট্র্যাটা থাকে, ঠিক আছে, সেখানে স্ট্র্যাটা থাকে, সেখানে আমরা কি করি, র্যান্ডম স্যাম্পলিং আমরা জানি সেখানে কি সিস্টেমেটিক, সিম্পল র্যান্ডম আমরা জানি সেখানে কি লটারি মেথড ইউজ হয়ে থাকে, ক্লাস্টার যেখানে গ্রুপ থাকে, ঠিক আছে। তো আমরা এখানে পারপোসিভ স্যাম্পলিং হবে সঠিক উত্তর। কেন পারপোসিভ? কারণ এখানে কি টিচার কি করতে যাচ্ছে, একটা পারপোসের জন্য, একটা আউটকাম বের করার জন্য স্টাডিটা করছে, তার জন্য কিন্তু এটা পারপোসিভ স্যাম্পলিং হয়ে যাবে। নেক্সট কোশ্চেন বলছে রিজন এবং অ্যাসারশন এবং রিজন। বলছে অ্যাসারশনে কি বলছে, কথনে কি বলছে, বলছে রিসার্চ এথিক্স ম্যান্ডেট ইউজ of appropriate and authentic procedure to arrive at the truth and advancing solution to problem. রিসার্চ এথিক্স এর উপর প্রশ্ন, বলছে রিসার্চ এথিক্স কি করে, একটা ম্যান্ডেট ইউজ করে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অথেন্টিক প্রসিডিওর কিন্তু সেখানে ইউজ করে ফর ট্রুথ অ্যান্ড অ্যাডভান্স সলিউশন অফ প্রবলেম। আর ক্রেডিবিলিটি অফ রিসার্চ কি, ক্রেডিবিলিটি অফ রিসার্চ ইজ নট অনলি, বলছে ক্রেডিবিলিটি, রিজন কি বলছে, রিজন কি বলছে, বলছে ক্রেডিবিলিটি অফ রিসার্চ ইজ নট অনলি এ গোল বাট দ্য প্রিরিকুইজিট ফর এক্সিলেন্স ইন হিউম্যান পারসুইট। এখানে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা কি হবে, তো এখানে যদি আমরা দেখি তাহলে দেখবো অবশ্যই রিসার্চ এথিক কি করে, অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্ড অথেন্টিক প্রসিডিওর করে, বলছে ট্রুথ অ্যারাইভিং অ্যান্ড অ্যাডভান্সিং সলিউশন টু প্রবলেমের জন্য, ঠিক আছে। এবং ক্রেডিবিলিটি কি করে, এটা কিন্তু সঠিক, এবং ক্রেডিবিলিটি অফ রিসার্চ শুধু গোল না, সেখানে কি প্রি রিকোয়েস্টিং অফ ফর এক্সিলেন্স ইন হিউম্যান পারসুইট কিন্তু করে থাকে। তাহলে আমরা এখানে দেখবো বোথ আর কারেক্ট অ্যান্ড কারেক্ট এক্সপ্লেনেশন অফ এ, এটার কিন্তু সঠিক স্পষ্টীকরণ রিজন কিন্তু করছে। নেক্সট কোশ্চেন হচ্ছে লিস্ট ওয়ান, লিস্ট টু, হচ্ছে এথনোগ্রাফি, হিউরিস্টিক, ফেনোমেনোলজি, সিম্বলিক ইন্টারেকশনিজম, symbolic interactionism. What common set of symbol and understanding have emerged to give meaning to people's interaction? What is the culture of this group of people? What is my experience of this phenomenon? What is structure and essence of experience of this phenomenon ফর দোজ পিপল? তোমরা এখানে ম্যাচিংটা করার চেষ্টা করো, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এখানে স্টার মার্কস দিতে পারো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসেই এবং এখান থেকে ভবিষ্যতে প্রশ্ন আসবে। তো বলছি এথনোগ্রাফি, হিউরিস্টিক, ফোনোমোলজি অ্যান্ড সিম্বলিক ইন্টারেকশন, তোমাকে কিন্তু এখান থেকেই অপশন থেকে কি ওয়ার্ডটা খুঁজে বের করতে হবে। তাহলে হচ্ছে হোয়াট কমন সেট অফ সিম্বল, আন্ডারস্ট্যান্ডিং দ্য এমার্স গিভিং মিনিং অফ পিপল ইন্টারাকশন, এই যে সেট অফ সিম্বল, ঠিক আছে। বলছে হোয়াট ইজ কালচার গ্রুপ অফ পিপল, ঠিক আছে, এই যে কালচার আমরা কোথায় দেখতে পাই, হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স অফ দ্য ফেনোমেনা, আমার এক্সপিরিয়েন্স কি ফেনোমেনা সম্পর্কে, হোয়াট ইজ স্ট্রাকচার অ্যান্ড এসেন্স অফ এক্সপিরিয়েন্স দিস ফেনোমেনা ফর দোজ পিপল। আমি তোমাদের বলছি যে ফেনোমেনা অফ দোজ পিপল, এটা আমরা কোথায় দেখতে পাই, এটা আমরা কোথায় দেখতে পাই, দোজ পিপল, যে অনেকজনের ফেনোমেনা কি সেম ফেনোমেনা কি একই ওভারভিউ থাকে, তাহলে আমরা এটা কোথাও দেখতে পাই, এটা আমরা দেখতে পাই ফেনোমেনোলজিতে, ঠিক আছে। তাহলে আমরা কি দেখব, তাহলে আমরা কি দেখবো, সি এর সাথে ফোর, সি এর সাথে ফোর কোথায় আছে, সি এর সাথে ফোর একটা অপশন আছে, সেটার নাম দুই, সেটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমরা কি দেখবো, ফেনোলজি, দোজ পিপল। এরপর বলছে একের সাথে এ, একের সাথে 2 নম্বর, বলছে এথনোগ্রাফি কি, আমরা এথনোগ্রাফি কালচার জানি, এথনোগ্রাফি কি কালচার সম্বন্ধে জানবো। তারপর বি এর সাথে 3, অর্থাৎ হিউরিস্টিক, হিউরিস্টিক মেথড হচ্ছে হোয়াট ইজ মাই এক্সপিরিয়েন্স অফ দিস ফেনোমেনন, ঠিক আছে, একটা হিউরিস্টিক কি একটা সাইন্টিফিক মেথড, ঠিক আছে। তারপরে আমরা যদি দেখি সিম্বলিক ইন্টারেকশন, অর্থাৎ কি এখানে একটা সেট অফ সিম্বল কিন্তু থাকবে, তাহলে তোমরা এই সিম্বলিকের সাথে কিন্তু সেট অফ সিম্বল করলেও তোমরা অ্যান্সারটা পেয়ে যেতে। তাহলে সঠিক উত্তর এখানে অপশন নাম্বার 2। Next question is which of the following sampling techniques in research imply randomization and equal probability of drawing the units? বলছে কোন স্যাম্পলিং টেকনিক রিসার্চে কি করে র্যান্ডমাইজেশন এবং ইকুয়াল প্রবাবিলিটি অফ ড্রয়িং দ্য ইউনিট,
কোনটা ইকুয়াল প্রবাবিলিটি ড্রয়িং করবেন। ঠিক আছে, ড্রয়িং এর কোন স্যাম্পল টেকনিক রিসার্চের কোন স্যাম্পলিং টেকনিক্সটা কি করে, র্যান্ডমাইজেশন ইমপ্লিমেন্ট করে এবং কি বলে ইকুয়াল প্রবাবিলিটি ড্রয়িং দ্য ইউনিট, এবং ড্রয়িং ইউনিটের জন্য ইকুয়াল প্রবাবিলিটি সম্ভাবনা আছে। তো আমরা এখানে দেখবো, এখানে হচ্ছে কোয়ালিটি, কোয়ার্টার স্যাম্পলিং, স্নোএবল স্যাম্পলিং, স্ট্র্যাটিফাই স্যাম্পলিং, ইমেনশনাল স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং। তা আমরা কোথায় র্যান্ডমাইজেশন এবং ইকুয়াল প্রবাবিলিটি দেখি, কোন কোন ইউনিটে আমরা দেখি ইকুয়াল প্রবাবিলিটি, কোথায় দেখি? হবে না, তাহলে কি হবে? এখানে সঠিক উত্তর আমরা কি দেখব? তো যেখানে আমরা কি দেখি, ইউনিট দেখি ইকুয়াল, সেটা হচ্ছে প্রথমত আমরা দেখবো এই যে ইকুয়াল, সেটা আমরা স্ট্র্যাটিফাইড দেখতে পারবো এবং আমরা দেখতে পারবো ক্লাস্টারে। কেন স্ট্র্যাটিফাই এবং ক্লাস্টার? কারণ এটা কি র্যান্ডম স্যাম্পল, এটা হচ্ছে ইকুয়াল প্রবাবিলিটি আমরা কোথায় দেখতে পাই, বা প্রবাবিলিটি স্যাম্পলিং এ আমরা কিন্তু দেখতে পাই। তাহলে প্রবাবিলিটি স্যাম্পলিং যদি দেখি, তাহলে কোয়াটা কি প্রবাবিলিটি স্যাম্পলিং না? স্নোবল নন প্রবাবিলিটি, ইমেনশনাল নন প্রবাবিলিটি, তাহলে বাকি থাকলো কি এখানে? তাহলে এখানে বাকি কি থাকলো? স্ট্র্যাটিফাই স্যাম্পলিং এবং ক্লাস্টার স্যাম্পলিং। এই দুটো কোন স্যাম্পলিং এর বৈশিষ্ট্য? এই দুটো কিন্তু প্রবাবিলিটি স্যাম্পলিং এর বৈশিষ্ট্য। তাহলে আমরা সঠিক উত্তর অপশন নাম্বার 3 সি এবং ই পেলাম। এরপরে নেক্সট কোশ্চেন হচ্ছে অ্যারেঞ্জ দ্য স্টেপ অফ হাইপো ডিডাকটিভ রিসার্চ ইন দ্য কারেক্ট সিকোয়েন্স। বলছে স্টেপ অফ হাইপো ডিডাকটিভ রিসার্চ, কিন্তু কারেক্ট সিকোয়েন্সটা এখানে বলছে। তাহলে কি হাইপো ডিডাকটিভ আমরা কি জানি? হাইপো ডিডাকটিভ, তো অপশন নাম্বার এ হচ্ছে আইডেন্টিফাই দ্য ডিফাইনিং এ রিসার্চ প্রবলেম, আইডেন্টিফাই করা এবং ডিফাইন করা একটা রিসার্চ প্রবলেমকে। তারপর বলছে ডিফাইন দ্য পপুলেশন and defining the subset of theorem. Define the population and defining a subset of theory. Data collection using appropriate research techniques followed by data analysis. Hypothesis formulation and developing a research design. Taking decision of substantive research hypothesis via testing the null hypothesis. এখানে কিন্তু সঠিক উত্তরটা কি সেটা বলেনি, বলছে এখানে সঠিক উত্তরটা দেওয়া আছে, কিন্তু এখানে তোমাকে কারেক্ট যে সিচুয়েশন, কারেক্ট এখানে এখানে কিন্তু সবগুলোই সঠিক উত্তর, কিন্তু এখানে তোমাকে সঠিক সিকোয়েন্সে, সঠিক ওয়েতে তোমাকে সঠিক সিকোয়েন্সে কিন্তু সঠিক সিকোয়েন্সে তোমাকে এখানে অ্যান্সারটা করতে হবে। তাহলে তোমরা একটু বেসিক নলেজ জানো যে হাইপোথেটিক্যাল এবং ডিডাকটিভ রিসার্চ কি? হাইপোথেটিক্যাল ডিডাকটিভ হচ্ছে ডিডাকটিভ যেখানে কি, যেখানে জেনারেল টু স্পেসিফিকের দিকে আমরা যাব। হাইপোথেটিক কি কোয়ালিটেটিভ, হাইপোথেটিভ হচ্ছে কোয়ান্টিটেটিভ রিসার্চ মেথড। তাহলে আমরা এখানে কি দেখব? প্রথমে আমাদের দেখতে হবে এখানে আমরা কি, প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে হাইপোথেটিভকে আমরা কিন্তু আইডেন্টিফাই এবং ডিফাইন, রিসার্চ একটা প্রবলেমকে আইডেন্টিফাই এবং ডিফাইন করব, এটা রিসার্চের ক্ষেত্রেও প্রযোজ্য। তারপরে আমরা কি করব? তারপরে বলছে এখানে প্রবলেম অ্যান্ড ডিফাইনিং সাবসেট, ডাটা কালেকশন, অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ টেক্স ফলো বাই ডাটা অ্যানালাইসিস। না, ডাটা অ্যানালাইসিস প্রথমে হবে না। হাইপোথিসিস ফর্মুলেশন অ্যান্ড ডেভেলপিং এ ডিজাইন রিসার্চ। তারপর আমাদের কি করতে হবে? আইডেন্টিফাই, কি করতে হবে আমাদের? প্রথমে কি করতে হবে? একটা রিসার্চ আইডেন্টিফাই এবং ডিফাইন করার পরে কি করতে হবে? একটা হাইপোথিসিস ফর্মুলেশন করতে হবে। কিসের জন্য? রিসার্চ ডিজাইনের জন্য। তারপরে আমরা বলবো, তারপরে আমরা কি দেখবো? তারপরে আমরা কি করব? এই যে আমরা রিসার্চ ডিজাইন করলাম, তারপরে আমরা কি করব? আমরা ডাটা কালেকশন করার চেষ্টা করব। ঠিক আছে, আগে কিন্তু ডাটা অ্যানালাইসিস হবে না, তারপরে আমরা ডাটা কালেকশন করার চেষ্টা করব। তাহলে আমরা যদি দেখি এখানে ডাটা অ্যানালাইসিস, তাহলে এটা পরে আসবে। টেকিং ডিসিশন সাবজেক্ট রিসার্চ হাইপোথিসিস বাই টেস্টিং। আর নুল হাইপোথিসিস কখন টেস্ট করব? যখন আমরা কি, যখন আমরা ডাটাটা কালেকশন করব, তারপরে তো নুল হাইপোথিসিসটা করব, তখন আমরা যে হাইপোথিসিসটা করেছি, তারপর যে ডাটা কালেকশন করব, তারপরে তো আমরা হাইপোথিসিসটাকে টেস্ট করব। তাহলে আমরা হাইপোথিসিসটা পরে আসবে, তার আগে আসবে কি, ডিফাইন দ্য পপুলেশন অ্যান্ড সাবসেট।
তাহলে প্রথমে আসবে এ, তারপরে ডি, তারপরে বি। তাহলে এ ডিবি কোথায় আছে? এ ডিবি, এ ডিবি, এ ডিবি, এ ডিবি, অপশন নাম্বার 1। এরপর আমরা দেখবো সি। সি অর্থাৎ ডাটা কালেকশন আজিং অ্যাপ্রোপ্রিয়েট রিসার্চ। এরপর যখন আমরা ডাটা কালেকশন করার জন্য কি অ্যাপ্রোপ্রিয়েট একটা রিসার্চ টাস্ক কিন্তু করব এবং ডাটা অ্যানালাইসিসের জন্য। তারপরে আমরা কি ডিসিশন নিব সাবসেট অফ দ্য হাইপোথিসিস বাই টেস্টিং এর মাধ্যমে, যে আমরা যে হাইপোথিসিসটা করেছিলাম বা যে আইডেন্টিফাই প্রসেস প্রবলেমটা করেছিলাম সেটা সঠিক পেয়েছি কিনা। নেক্সট কোশ্চেন বলছে এ রিসার্চ পারপোজ টু ফাইন্ড আউট দ্য এফেক্ট অফ প্রাইস অ্যান্ড এনকারেজমেন্ট during a teaching learning session based in Skinner theory of reinforcement. What type of research will it belong it? বলছে এ টিচার কি করছে, একটা ফাইন্ড আউট করতে চাচ্ছে এফেক্টিভ প্রাইস অ্যান্ড এনকারেজমেন্ট ডিউরিং দ্য টিচিং লার্নিং সেশনে। প্রাইস প্রাইস এবং এনকারেজমেন্ট করছে টিচিং লার্নিং সেশনে বেসড ইন স্কিনার থিওরির উপর বেস্ড করে। যে স্কিনার থিওরি কি? থিওরি অফ রিইনফোর্সমেন্ট হচ্ছে ওই হোয়াট টাইপ অফ রিসার্চ উইল ইট বিলং ইট, কোন টাইপ অফ রিসার্চটা এখানে বিলং করছে। তাহলে হচ্ছে এখানে ফান্ডামেন্টাল রিসার্চ, এভুলেটিভ রিসার্চ, অ্যাপ্লাই অ্যাকশন রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে এখানে কি তোমাদের মনে রাখতে হবে, টিচার এখানে ফাইন্ড আউট করতে চাচ্ছে প্রাইস অ্যান্ড এনকারেজমেন্ট, ঠিক আছে, টিচিং লার্নিং সেশনে, ঠিক আছে। তাহলে কি মেথডটা এখানে করা হচ্ছে, তবে যে থিওরি অ্যাপ্লাই ফান্ডামেন্টাল রিসার্চ কখন করি? যখন আমরা থিওরিকে ফাউন্ড আউট করার চেষ্টা করি, যখন একটা থিওরিকে ফর্মুলেশন করার চেষ্টা করি তখন আমরা কি ফান্ডামেন্টাল রিসার্চ করি। তাহলে এখানে আমরা থিওরি ফর্মুলেশন করছি, কারণ এখানে তো অলরেডি থিওরি আছে, স্কিনার থিওরি অফ ইনফরমেশন। তাহলে এটা হবে না। তাহলে নেক্সট আমরা কি, যে থিওরিটাকে আমরা কি করি, এটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করি, সেটাই কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? অ্যাপ্লাইড রিসার্চ। এখানে তোমাদের মধ্যে ডাউট আসতে পারে যে এখানে তো প্রাইস অ্যান্ড এনকারেজমেন্ট, এখানে তোমাদের এখানে তোমাদের ডাউট আসতে পারে যে প্রাইস অ্যান্ড এনকারেজমেন্ট টিচিং লার্নিং সেশনে, তাহলে তো এটা অ্যাকশন রিসার্চ হবে না। এখানে অ্যাকশন রিসার্চ হবে না। কেন হবে না? কারণ এফেক্ট বলছে প্রাইস এবং এনকারেজমেন্টের, কিন্তু আমাদের কিন্তু এখানে ইমিডিয়েট প্রবলেম সলভিং কথা বলছে, এটা কিন্তু না। তাহলে আমরা এখানে অবশ্যই কি অ্যাপ্লাইড রিসার্চ হবে। নেক্সট কোশ্চেন, এখানে আমরা কি বলবো, স্কেল অফ মেজারমেন্ট এবং প্রপার্টিস আছে। তাহলে এখানে আমরা বলবো অর্ডিনাল, নমিনাল। তো এখানে আমরা দেখবো নমিনাল, অর্ডিনাল, ইন্টারভাল এবং রেশিও। তাহলে এখানে তোমরা দেখো, তো এখানে তোমরা ম্যাচিংটা কিন্তু মিলাও, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এবং এই টপিকটা কিন্তু ভালো করে পড়ো, এখানে স্টার মার্ক কিন্তু দিয়ে রাখো। তাহলে এখানে দেখো প্রথমে আছে ক্লাসিফিকেশন অ্যান্ড অর্ডার। আমরা প্রথমেই যে কোশ্চেনটা করেছিলাম সেটা হচ্ছে এই মেজারমেন্ট অফ স্কেলের উপর বেস করে ক্লাসিফিকেশন এবং অর্ডার কোথায় দেখেছিলাম তোমরা মনে করো। এরপরে বলছে ক্লাসিফিকেশন অর্ডার প্লাস ইকুয়াল ইউনিট থাকবে। এরপরে বলছে ক্লাসিফিকেশন অর্ডার ইকুয়াল ইউনিট প্লাস অ্যাবসলিউট জিরো থাকবে এবং ক্লাসিফিকেশন অনলি। তাহলে আমরা কি নমিনালে আমরা কি দেখতে পাবো? ক্লাসিফিকেশন দেখতে পারবো শুধুমাত্র। এরপর অর্ডিনালে আমরা কি দেখতে পাবো? ক্লাসিফিকেশন অ্যান্ড অর্ডার। ইন্টারভালে আমরা দেখতে পাবো ক্লাসিফিকেশন অর্ডার অ্যান্ড ইউনিট ইকুয়াল ইউনিট। সরি, এখানে 3 নম্বর, 2 নম্বর হবে। তাহলে আমরা প্রথমে দেখবো একের সাথে 4, একের সাথে 4 অর্থাৎ এর সাথে 4, এইটা অপশন নাম্বার 4। নেক্সট কোশ্চেন হচ্ছে ইন কন্ডাক্টিং অ্যান এম্পিরিক্যাল স্টাডি এ রিসার্চার এমপ্লয় এ নন প্যারামেট্রিক টেস্ট ফর এ ডাটা অ্যানালাইসিস। রিসার্চার কি করেছে, একটা নন প্যারামেট্রিক টেস্ট করেছে ডাটা অ্যানালাইসিসের জন্য, অ্যান্ড ফাইন্ড দ্যাট দ্য স্ট্যাটিস্টিক্স অ্যারাইভ ইট সিগনিফিকেন্ট লেভেল 0.5। এবং কি ফাইন্ড আউট করেছে যে স্ট্যাটিস্টিক্স কি কোথায় গিয়ে দাঁড়িয়েছে, যে সিগন্যাল লেভেল অফ 0.05 পৌঁছেছে। যে হুইচ ডিসিশন উইল বি ওয়ারেন্টেড देयर आफ्टर, বলছে उसके बाद क्या फैसला लिया जाएगा। এরপরে কি ডিসিশন সে নেবে, ঠিক আছে। বলছে রিজেক্টিং দ্য নুল হাইপোথিসিস, সেখানে কি রিজেক্টিং করবে, নুল হাইপোথিসকে রিজেক্ট করবে, না অ্যাকসেপ্টিং দ্য নুল হাইপোথিস, না নুল হাইপোথিসকে অ্যাকসেপ্ট করবে, না 3 নম্বর অপশন বলছে অ্যাকসেপ্টিং দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস,
ডি নাম্বার বলছে কিপিং দ্য ডিসিশন, ঠিক আছে। ই নাম্বার বলছে রিজেক্টিং দ্য অল্টারনেটিভ হাইপোথিসিস। তাহলে এখানে সঠিক উত্তরটা তোমরা দেওয়ার চেষ্টা করো। এখানে কি রিসার্চ কি চাচ্ছে, তাহলে এখানে অপশন নাম্বার হবে, যেহেতু এখানে নন প্যারামেট্রিক টেস্ট ডাটা অ্যানালাইসিস ফাইন্ড আউট করতে যাচ্ছে এবং লেভেলটা কত 0.0 গেছে, তার মানে কি এখানে এনে কি রিজেক্ট নুল হাইপোথিসিসটা কি হচ্ছে, কিন্তু রিজেক্ট হচ্ছে, ঠিক আছে। এরপরে আমরা দেখবো এবং অল্টারনেট, যখনই নুল হাইপোথিসিস রিজেক্টেড হবে তখন কি অল্টারনেটিভ হাইপোথিসিস অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। তাহলে এ এবং সি নাম্বার কিন্তু এখানে সঠিক হবে, এ এবং সি এখানে অপশন নাম্বার 4। এথনোগ্রাফিক প্রুফ into the problem faced by tribal student, কি ট্রাইবাল স্টুডেন্টদের দ্বারা একটা প্রবলেম ফেস হয়েছে, যেটা কি সেটার উপরে কি করছে, একটা এথনোগ্রাফিক স্টাডি হচ্ছে, প্রিন্সিপাল কোয়ালিফিকেশন এথনোগ্রাফিক স্টাডি করাচ্ছে। তাহলে এখানে কি হবে, বলছে হুইচ মেথড স্যাম্পলিং উইল বি মোস্ট, এই যে স্টাডিটা হচ্ছে এটার জন্য কোন স্যাম্পলিংটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হবে, বলছে র্যান্ডম স্যাম্পল, স্ট্র্যাটিফাইড স্যাম্পল, ক্লাস্টার স্যাম্পল অ্যান্ড সিস্টেমেটিক স্যাম্পল। তো তোমরা যদি এখানে দেখো র্যান্ডম স্যাম্পল তো ইকুয়াল চান্স, এখানে ইকুয়াল চান্স সবগুলোই কি আছে, এখানে কিন্তু নন প্রবাবিলিটি স্যাম্পলিং আছে, প্রবাবিলিটি স্যাম্পলিং কিন্তু এখানে সবগুলোই প্রবাবিলিটি স্যাম্পলিং স্যাম্পলিং। তাহলে আমরা যদি দেখি এখানে যেহেতু ট্রাইবাল স্টুডেন্টের কথা বলছি, তাহলে এখানে কিন্তু আমাদের সিস্টেমেটিক হবে না, ক্লাস্টার এখানে গ্রুপে কথা বলেনি, র্যান্ডম হবে না, এখানে কিন্তু স্ট্র্যাটিফাই স্যাম্পলিং বলবে, অর্থাৎ ওয়ান গ্রুপ আরেক গ্রুপকে কি hypothesis from a following, বলছে এখানে কি আইডেন্টিফাই করতে বলছে, একটা গুড রিসার্চ হাইপোথিসিস কিন্তু এখানে আইডেন্টিফাই করতে বলছে। তাহলে আমরা অপশন নাম্বার এ দেখব, বলছে amenable to empirical verification, conceptual clarity in defining the variable, plausibility of relationship postulated, accessibility in term of research resource। ই নাম্বার বলছে extent of gone referability। এখানে অপশনটা আমার একটু গন্ডগোল লাগছে, তো এটা তোমরা কেটে দাও, এটা দরকার নেই। তাহলে এখানে আমরা যদি গ্রুপ রিসার্চ হাইপোথিসিস দেখি, তাহলে সঠিক উত্তর কি হবে, তাহলে তো গুড রিসার্চ হাইপোথিসিস করতে গেলে প্রথমে আমরা যেতে থাকবে সেটা হচ্ছে এম্পিরিক্যাল ভেরিফিকেশন কিন্তু প্রয়োজন আছে। এরপরে আমরা যদি কনসেপচুয়াল ক্ল্যারিটি ডিফাইনিং ভ্যারিয়েবলের মধ্যেও দরকার আছে, কনসেপচুয়াল ক্ল্যারিটি দরকার আছে, প্লাসিবিলিটি রিলেশনশিপ পস্টুলেটেড এটাও দরকার আছে, অ্যাক্সেসিবিলিটি ট্রেম অফ রিসার্চ রিসোর্সের দরকার নেই, এক্সটেন্ট অফ এটাও দরকার নেই। তাহলে আমরা এখানে দেখবো অপশন নাম্বার 4 সঠিক উত্তর। নেক্সট কোয়েশ্চেন বলছে এ রিসার্চ স্কলার হোয়াইল ওয়েটিং হিজ or her thesis use ICT at various stages of research conducted. He and he or she justify the conceptual error in interpreting result, attributing the same to the specific ICT device। তাহলে এখানে কি একটা রিসার্চার কি করছে, রাইটিং করছে একটা থিসিস ইউজ কি করে, আইসিটি ইউজ করে, ভেরিয়াস স্টেজ অফ রিসার্চ কন্ডাক্টেড। সে কি করছে, সে একটা কনসেপচুয়াল এরর করছে, ইন্টারপ্রেটিং রেজাল্ট অ্যাট দ্য সেম টু দ্য স্পেসিফিক আইসিটি ডিভাইসে কিন্তু সে করছে। তাহলে দিস উইল বি লেভেল, তো এসে এটা কি হবে, এই যে লেভেলটা আছে সেটা কি হবে, এই লেভেলটাকে আমরা কি বলবো, টেকনিক্যাল ইনকম্পিটেন্স, রিসার্চ ডিজাইন ইন ইনঅ্যাডোকেন্সি, মোরাল অ্যান্ড এথিক্যাল ল্যাবস, হিউম্যান এরর, কোনটা হবে সঠিক উত্তর। তো এটাকে কিন্তু টেকনিক্যাল ইনকম্পিটেন্স বা তকনিকি যে অক্ষমতা আছে সেটা কিন্তু এটা উত্তর, সঠিক উত্তর হবে। এরপরে আমরা ইনফরমেশন ইজ র ডাটা, প্রসেস ডাটা, রিডান্ডেন্ট ডাটা,
অলওয়েজ অর্ডিনাল ডাটা, এটা সঠিক উত্তরটা কি হবে? ইনফরমেশন কিন্তু সেটা র ডাটা হয় না, যেটা আমরা মূল জিনিস পাই সেটা কিন্তু র ডাটা, অর্থাৎ ফ্যাক্ট আমরা কিন্তু র ডাটা বলতে পারি। ইনফরমেশন আমরা কিন্তু র ডাটা বলতে পারি না। তাহলে র ডাটা হচ্ছে, ইনফরমেশন হচ্ছে এখানে কিন্তু প্রসেস ডাটা যেটাকে বলি, সেটা হচ্ছে ইনফরমেশন, হচ্ছে প্রসেস ডাটা। কোশ্চেন নেক্সট কোশ্চেন বলছে, ফর the following the research problem, which of the listed research method will be most appropriate? School principal influence on trust, perspective of mothers, children with disabilities. Which of the কোন research method which listed the research method will be most appropriate? School principal influence the on trust, perspective, mother, children with, তাহলে সঠিক উত্তরটা কি তোমরা এখানে বলো? এখানে কি এক্সপেরিমেন্টাল রিসার্চ হবে, না ফোকাস গ্রুপ ডিসকাশন হবে, না ডেসক্রিপটিভ সার্ভে মেথড হবে, এক্সপোজ ফ্যাক্টো মেথড হবে? তো এখানে আমরা দেখব, এখানে কিন্তু অবশ্যই ফোকাস গ্রুপ ডিসকাশন যে মেথডটা আছে সেটা হবে। এক্সপেরিমেন্টে আমরা জানি কজ অ্যান্ড এফেক্ট, যেখানে কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ম্যানিপুলেটেড হয় বা ট্রিটমেন্ট হয়। এক্সপোজ প্যাচার, যেটা আমরা যে কোনো একটা ঘটনা ঘটে যাওয়ার আফটার ইনসিডেন্ট কিন্তু আমরা করে থাকি। ডেসক্রিপটিভ রিসার্চ আমরা জানি, সেখানে সেন্সাস আমরা দিয়ে উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম সেন্সাসটা কি। এবং ডেসক্রিপটিভ রিসার্চ কিন্তু সার্ভে মেথড, অবজারভেশন, ক্রস সেকশনাল রিসার্চ এগুলো কিন্তু পড়ে। তো এরপরে ডেসক্রিপটিভ, তাহলে আমরা এখানে বাকি থাকলো ফোকাস গ্রুপ ডিসকাশন। কেন? যে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট স্কুল প্রিন্সিপাল ইনফ্লুয়েন্স অন দ্য রিসার্চ, মাদার, চিলড্রেন, ডিসএবিলিটিস, তাহলে এটা অবশ্যই ফোকাস গ্রুপ ডিসকাশনের উপরেই পড়বে। Violating research ethics is considered to be the relevant in respect of which of the following page in a research study? হচ্ছে যে স্কোপটা ভায়োলেটিং রিসার্চ বলছে রিসার্চ এথিক ভায়োলেটিং হওয়ার যে স্কোপ, সেটা কনসিডার দ্য রিলেভেন্ট টু রেসপেক্ট অফ দ্য হুইচ অফ দ্য ফলোইং পেজ ইন এ রিসার্চ স্টাডি। বলছে शोध अध्ययन के निम्नलिखित में से किस चरण के संबंध में अनुसंधान नैतिकता के उल्लंघन की गुजारिश की प्रारंभिक माना जाता है? তো ওখানে কি বলছে, ফর্মুলেটিং রিসার্চ হাইপোথিসিস অ্যান্ড সেটিং আপ নুল হাইপোথিসিস ফর টেস্টিং, ডিফাইনিং অ্যান্ড ডেলিমিটিং দ্য স্কোপ অফ রিসার্চ স্টাডি, সিনেমা অ্যানালাইসিস, সি নাম্বার হচ্ছে অ্যানালাইজিং অ্যান্ড ইন্টারপ্রেটিং রিসার্চ ডাটা, in defining a research population and method of sampling, reporting the research finding and using the same as basis of policy formulation। এখানে সঠিক উত্তর কি হবে? এখানে রিসার্চ ভায়োলেশন ফর্মুলেশন হাইপোথিসিস কিন্তু হয় না, এখানে কোনো ভায়োলেশনের কোনো ভয় নেই। ডিফাইনিং অ্যান্ড ডিটারমিনিং স্কোপ অফ রিসার্চ স্টাডি, এখানে এই যে অ্যানালাইসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন, যখন আমরা রিসার্চ ডাটাকে অ্যানালাইসিস করতে যাব বা ইন্টারপ্রেট করতে যাব, সামারাইজেশন করতে যাব, তখন আমাদের কিন্তু ভায়োলেশন, রিসার্চ এথিক্সটা ভায়োলেশন হওয়ার স্কোপ কিন্তু থাকে। এবং আমরা যদি দেখি হচ্ছে ইনডিপেন্ডেন্ট রিসার্চ পপুলেশন মেথড অফ স্যাম্পলিং, স্যাম্পলিং এতটাও থাকে না, সেখানে স্কোপ অফ এথিক্স থাকে না, এথিক্স থাকে কিন্তু এতটা না। বলছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু আমাকে এখানে দেখতে হবে হচ্ছে রিপোর্টিং দ্য রিসার্চ ফাইন্ডিং আজিং সেম অ্যান্ড বাইস পলিসি ফর্মুলেশন, এটা কিন্তু ঠিক হবে। তাহলে সি এবং ই কিন্তু সঠিক, অর্থাৎ অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে ইন হুইচ ওয়ান অফ দ্য স্যাম্পলিং মেথড, কোন মেথডটা ইউনিট ইউনিট কম্প্রাইজিং ইট ইস constituent a group taken in act rather than individually। বলছে এটা কি গ্রুপলি কিন্তু কনস্টিটিউটেড হয়, রাদার দেন কিন্তু ইন্ডিভিজুয়াল কিন্তু হয় না। বলছে ক্লাস্টার স্যাম্পলিং মেথড, সিম্পল র্যান্ডম স্যাম্পলিং মেথড, সিস্টেমেটিক স্যাম্পলিং মেথড, ডিমেনশনাল স্যাম্পলিং মেথড। তাহলে আমরা কি জানি যে স্যাম্পলিং মেথড কোথায় ইউনিট কম্প্রোমাইজিং হয়,
ঠিক আছে, ইন্ডিভিজুয়ালি কিন্তু না, সেখানে গ্রুপ কিন্তু হয়। তাহলে আমরা এখানে কিন্তু সঠিক উত্তর কি দেখবো? নম্বর 1 হবে। নেক্সট কোশ্চেন, a college teacher plan a research program in which he and she intend to improve socio-emotional aspect of his and her classroom climate during teaching. বলছে, which of the following research method will be considered appropriate in this context? কি বলছে? বলছে একটা কলেজের টিচার কি করেছে, একটা রিসার্চ প্ল্যান করেছে যে ইমপ্রুভ করতে, বলছে সোশিয়াল যে ইমোশনাল অ্যাসপেক্ট কিন্তু এটাকে ইমপ্রুভ করার জন্য একটা প্ল্যান করেছে, রিসার্চ প্রোগ্রাম করেছে, এবং কোন মেথডটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা করার ক্ষেত্রে এক্সপেরিমেন্টাল মেথড, ডেসক্রিপটিভ মেথড, হিস্টোরিক্যাল অ্যান্ড অ্যাকশন মেথড। তাহলে এটা আমরা কি জানি যে অ্যাকশন মেথড কিন্তু এখানে হবে, কারণ এখানে একটা ইমপ্রুভ করতে চাইছে সোশিও ইমোশনাল অ্যাসপেক্টটাকে। ঠিক আছে, কারণ এখানে অন্য কোনো অপশন হবে না, কারণ এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল বা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলের কথা বলেনি। 2 নম্বর অপশন যেটা ডেসক্রিপটিভ আছে, সেখানে কোনো সেন্সাস বা সার্ভে, ঠিক আছে, সেখানে ক্রস সেকশনাল কোনো কিছু বলেনি। হিস্টোরিক্যালে এখানে কোনো লিটারেচার রিভিউ বা এখানে কোনো ক্রিটিসিজমের ট্রেন্ড স্টাডি কথা কিন্তু বলেনি। তাহলে এখানে অপশন একমাত্র এখানে 4 নম্বর সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন বলছে, হুইচ অফ দ্য ফলোইং রিসার্চ প্রসিডিওর উইল ফিগার আন্ডার পোস্ট পজিটিভিজম অ্যাপ্রোচ। তাহলে বলছে निम्नलिखित में से कौन सी शोध प्रक्रिया रचनात्मक स्थिति में होगी। অর্থাৎ এখানের মধ্যে কোনটা কোয়ালিটিভ রিসার্চের বলছে পোস্ট মডার্ন অ্যাপ্রোচ ব্যবহার করা হয়। ঠিক আছে, বলছে নর্মেটিভ সার্ভে, এক্সপেরিমেন্টাল সার্ভে, এথনোগ্রাফিক স্টাডি, এক্স পোস্ট ফ্যাক্টর স্টাডি। তাহলে আমরা কি জানবো এখানে সঠিক উত্তরটা কোথায় হবে? তাহলে তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? আমরা নর্মেটিভ বা ন্যারেটিভ আমরা দেখেছি, এটা কিন্তু কোয়ান্টিটেটিভ স্টাডি। তো এখানে আমরা যদি বলি যে এক্সপোস্ট পোস্ট, এটাও কিন্তু একটা কোয়ান্টিটেটিভ স্টাডির মধ্যেই পড়ে। এক্সপেরিমেন্টাল স্টাডি অবশ্যই কোয়ান্টিটেটিভ স্টাডি এবং পজিটিভিজমের মধ্যে পড়ে। তাহলে পোস্ট পজিটিভিজম এবং কোয়ালিটিভ রিসার্চের মধ্যে কি পড়ে? একমাত্র এথনোগ্রাফি স্টাডি কিন্তু পড়ে। এটা কোয়ালিটিভ রিসার্চের টাইপ। নেক্সট কোশ্চেন বলছে, ডিডাকটিভ ইন আজিং দ্য hypothetic deductive research paradigm, which of the following sequence in consider appropriate? বলছে কোন সিকোয়েন্সটা অ্যাপ্রোপ্রিয়েট ফর হাইপোডিডাকটিভ রিসার্চের জন্য? বলছে হাইপোথিসিস মেকিং, হাইপোথিসিস টেস্টিং, অ্যারাইভিং জেনারেলাইজেশন অ্যান্ড কনক্লুশন, না স্টেবল। 2 নম্বর বলছে এস্টাবলিশিং রিসার্চ প্রবলেম। অবশ্যই এখানে আমাদের কি করতে হবে? একটা হাইপোডিডাকটিভ করার জন্য প্রবলেম, হাইপোথিসিস মেকিং, হাইপোথিসিস মেকিং। 2 নম্বর হচ্ছে এস্টাবলিশ এ রিসার্চ প্রবলেম, হাইপোথিসিস মেকিং, হাইপোথিসিস টেস্টিং, অ্যারাইভিং অ্যাট জেনারেলাইজেশন অ্যান্ড কনক্লুশন। 3 নম্বর অপশন হচ্ছে হাইপোথিসিস মেকিং, এস্টাবলিশড এ রিসার্চ প্রবলেম, হাইপোথিসিস টেস্টিং, অ্যারাইভিং অ্যাট জেনারেলাইজেশন অ্যান্ড কনক্লুশন। 4 নম্বর হচ্ছে হাইপোথিসিস টেস্টিং, হাইপোথিসিস মেকিং, ফাইনালাইজিং দ্য রিসার্চ প্রবলেম অ্যান্ড অ্যারাইভিং জেনারেলাইজেশন অ্যান্ড ফাইনাল যেটা হবে সেটা হচ্ছে কনক্লুশন। তাহলে এখানে সঠিক উত্তর যে হাইপো ডিডাকটিভ। আমরা জানি ডিডাকটিভ মেথড কি? ডিডাকটিভ মেথড হচ্ছে কি জেনারেল থেকে স্পেসিফিক, অর্থাৎ অ্যারিস্টটল যে মডেলটার কথা বলছে, প্রথমে আমরা কি করব? একটা থিওরি দেব, তারপরে আমরা কি করব? সেটাকে একটা হাইপোথিসিস আমরা কিন্তু করব। তাহলে আমরা যে মডেলটা টিএইচও থক থক যে মডেলটা করেছিলাম, সেটা কিন্তু হাইপোডিডাকটিভের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে আমরা এখানে কি দেখব? যে অপশন নাম্বার আমরা কিন্তু 2 নাম্বার কি দেখব?
অবশ্যই এস্টাবলিশ আমরা প্রথমে রিসার্চ প্রবলেম করতে হবে, তারপরে হাইপোথিসিস মেকিং করতে হবে, তারপরে সেটাকে আমরা টেস্ট করব এবং অ্যারাইভিং জেনারেশন এবং কনক্লুশনে কিন্তু আমরা যাব। এটা কিন্তু হাইপোথিসিস ডিডাক্টিভ রিসার্চের স্টেপ বলতে পারো, সিকোয়েন্স বলতে পারো। নেক্সট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং স্টেপ অফ রিসার্চ, বলছে কোন রিসার্চ ফলোইং স্টেপটা আর লিস্ট ভ্যারিয়েবল টু রিসার্চ, কম ভ্যারিয়েবল রিসার্চ এফেক্টের কাছে। বলছে আইডেন্টিফাই দ্য রিসার্চ ভ্যারিয়েবল, ডিফাইনিং দ্য রিসার্চ ভ্যারিয়েবল, ডাটা কালেকশন প্রসিডিওর, ডাটা অ্যানালাইসিস প্রসিডিওর, মডেল ভ্যারিয়েবল। বলছে নাম্বার হচ্ছে রিপোর্টিং রিসার্চ আউটকাম। তাহলে এখানে আমরা যে স্টেপ অফ রিসার্চে সেটা লিস্ট ভ্যালুয়েবল কোনটা, এখানে দেখো লিস্ট ভ্যালুয়েবল কিন্তু এখানে আইডেন্টিফাই রিসার্চ হাইপোথিসিস বা রিসার্চ ভ্যারিয়েবল এবং রিসার্চ ডিফাইনিং দ্য রিসার্চ ভ্যারিয়েবল। আইডেন্টিফাই দ্য রিসার্চ ভ্যারিয়েবল এবং ডিফাইনিং দ্য রিসার্চ ভ্যারিয়েবল এই দুটেই কিন্তু, তো এখানে বলছে আইডেন্টিফাই রিসার্চ ভ্যারিয়েবল এবং ডিফাইনিং দ্য রিসার্চ ভ্যারিয়েবল এই দুটেই কিন্তু লিস্ট ভ্যারিয়েবল। তাহলে এখানে প্রথমটা কি হবে, অপশন নাম্বার 1 কিন্তু উত্তর হবে, কারণ এটা কিন্তু ডাটা কালেকশন, ডাটা অ্যানালাইসিস এগুলো কিন্তু সবটাই দরকার রিসার্চ এফেক্টের ক্ষেত্রে। তোমরা কোশ্চেনের উত্তর পেয়ে যাবে। বলছে দ্য পার্সোনালিটি স্টাইল অফ রাইটিং এ রিসার্চ রিপোর্ট permissibly in which of the following research? বলছে grounded theory research, experimental research, practitioner observation based research, historical research, case study research. বলছে the personalist style of writing of research, এই যে style of writing research এটা কি, অর্থাৎ রিপোর্ট and permissible এটা কি, যে grounded theory research, experimental research, participant observation based research, historical research, case study research। তো এটা আমরা যদি সঠিক উত্তরটা দেখি তাহলে আমরা কি দেখব, যে যে রাইটিং, যে পার্সোনাল স্টাইল অফ রাইটিং অফ রিসার্চের ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের গ্রাউন্ডেড থিওরি রিসার্চের প্রয়োজন আছে। এবং এরপরে আমরা দেখব এখানে কিন্তু পার্সোনালের ক্ষেত্রে কিন্তু এক্সপেরিমেন্ট রিসার্চের কোনো প্রয়োজন হয় না। তাহলে আমরা এখানে কি দেখব, তাহলে এ নাম্বার, আমরা যদি বি নাম্বার এখানে অপশন থেকে ক্যান্সেল করে দিই তাহলে দেখবো আমরা বি 2 নাম্বার ক্যান্সেল, 1 নাম্বার ক্যান্সেল, থাকলো কত, থাকলো হচ্ছে ক্যান্সেল করি তাহলে থাকলো কি 3 এবং 4। তাহলে আমরা দেখবো এখানে 3 এবং 4 এর মধ্যে বলছে পার্টিসিপেন্ট অবজারভেশন বেসড থিওরি, অবশ্যই এটা দরকার আছে, ঠিক আছে। তারপরে আমরা যদি হিস্ট্রিক্যাল রিসার্চ দেখি তাহলে কিন্তু হিস্ট্রিক্যাল রিসার্চের প্রয়োজন নেই। তাহলে বলছে কেস স্টাডি রিসার্চ, কেস স্টাডি রিসার্চের প্রয়োজন আছে। তাহলে আমরা এখানে কি দেখব, এখানে আমরা কিন্তু ডি নাম্বার, এই যে হিস্ট্রিক্যাল রিসার্চ সেটা কিন্তু পার্সোনাল রাইটিং স্টাইল অফ রাইটিং রিসার্চের প্রয়োজন হয় না। তাহলে এখানে আমাদের কি, প্রথমে আমরা এ দেখব, তারপরে সি, তারপরে ই, অর্থাৎ অপশন নাম্বার কিন্তু আমরা 4 নাম্বার সঠিক উত্তর হবে এখানে। এই ধরনের প্রশ্নগুলো একটু ট্রিকি প্রশ্ন, সঠিকভাবে বোঝা যায় না যে কোন অপশনটা সঠিক হবে। প্রশ্নটা সহজ কিন্তু আমাদের পরীক্ষায় গিয়ে আইডেন্টিফাই করতে সঠিক উত্তরটা কিন্তু খুবই আমাদের অসুবিধা হয়। তো এই প্রশ্নগুলি তোমরা যত বারবার প্র্যাকটিস করবে তখনই তোমাদের কিন্তু পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়। অনেক সময় হয় কি আমাদের বিভিন্ন ধরনের কনসেপ্ট ক্লিয়ার থাকলেও বা বিভিন্ন ধরনের থিওরি আমাদের জানা থাকলেও আমরা যখন কোয়েশ্চেন করি তখন কিন্তু কোয়েশ্চেন দিয়েই আমাদের সঠিক যে আহ, সঠিক বিষয়ের উপর যে ধারণা সেটা কিন্তু আসে। এবং বিভিন্ন ধরনের কোশ্চেন ফ্রেম থেকেই কিন্তু ইউজিসি নেটের বলো বা ডাব্লিউবি সেটের বলো, যে প্রশ্নের ধারণা সেটা কিন্তু জন্মায়। তুমি যত বেশি কোশ্চেন সলভ করবে তোমার কিন্তু তত বেশি সেই সাবজেক্ট বলো, সেই ইউনিট বলো, তত বেশি কিন্তু তোমাদের দক্ষতাটা বাড়বে। তাহলে সাথে সাথে তোমরা, আমি যেগুলো, তাহলে তোমরা কি করবে, আমি যেগুলো তোমাদের, তাহলে তোমরা কি করবে, আমি যে তোমাদের কোশ্চেনগুলো সলভ করাচ্ছি এগুলো তো করবেই, তারপরে যদি সময় তোমরা পাও তাহলে অবশ্যই তোমরা কেবিএস মদনের থেকে যে আপডেট ভার্সনের বইগুলো আছে সেগুলো কিন্তু তোমরা কোশ্চেনগুলো দেখবে। হ্যাঁ, সেখানে এগুলোই কোশ্চেন তোমরা হয়তো দেখতে পারবে, কিন্তু তোমাদের আরো যত কোশ্চেন সলভ করবে তত কিন্তু
বিষয় সম্পর্কে ক্ল্যারিটিটা ততই আসবে। বলছে হুইচ অফ দ্য ফলোইং ফিচার বেস্ট ডেসক্রাইব অ্যান ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন রিসার্চ। বলছে কোন ফিচার্সটা বেস্ট ডিসক্রাইব করে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল রিসার্চের ক্ষেত্রে। বলছে অ্যাট এ নাম্বার হচ্ছে ইট ইজ দ্য কজ ইন দ্য কজ এফেক্ট রিলেশনশিপ। এটা কিন্তু আমরা জানি যে ইট ইজ এফেক্ট is the cause effect relationship, which it is coordination or characteristic which manipulated in extremely study. It is valuable. It is the variable which is placed under control. এখানে কন্ট্রোল হবে, ঠিক আছে। এবং লাস্ট অপশন বলছে ইট ইজ কাইন্ড অফ রেসপন্স ভেরিয়েবল। তাহলে এখানে সঠিক উত্তর কি? তো তোমাদের এখানে সঠিক উত্তর বের করতে একটা ছোট্ট একটা সামান্য একটা ট্রিক ব্যবহার করতে হবে। সেটা হচ্ছে, দেখো তোমরা অপশন নাম্বার এখানে এ এবং বি, এখানে দুটো অপশন দু ধরনের কথা বলছে, অর্থাৎ একই উত্তরকে তা দুভাবে বলছে, ঠিক আছে। তাহলে এখান থেকে তোমরা যদি দেখো একটা প্রশ্ন এ নাম্বার হয় ভুল হবে, নাহলে বি নাম্বার ভুল হবে, যে কোনো এখান থেকে কিন্তু একটা সঠিক হবে। তাহলে আমরা যদি এখান থেকে দেখি, হয় এ যদি আমরা নেই তাহলে আমরা ১ নাম্বার অপশন এবং ৩ নাম্বার অপশন পাবো। আর যদি ২ নাম্বার নেই তাহলে আমরা কি পাবো? তাহলে কিন্তু আমরা ২ নাম্বার অপশনটাই পেয়ে যাবো। কারণ এখানে বি নাম্বার নেই। ঠিক আছে? তাহলে আমরা এ, বি পাবো। তাহলে আমরা কি পাবো? তাহলে আমাদের দেখতে হবে, তাহলে আমাদের কি দেখতে হবে? বলছে ইট ইজ কজ ইন দ্য কজ এফেক্ট রিলেশনশিপ। অবশ্যই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কিন্তু এফেক্ট হয় না। কারণ কি এফেক্ট কি হয়? ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, এবং ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল কি হয়? কজ হয়। ঠিক আছে? তাহলে আমরা কি ২ নাম্বার অপশন কাটা, ১ নাম্বার অপশন সঠিক। তাহলে এ নাম্বার আমরা পেলাম। এ নাম্বার, তাহলে এ নাম্বার, বি নাম্বার যেহেতু ভুল তাহলে বি কেটে দেবো। তাহলে বি কেটে দেবো। আমরা এ কোথায় পাবো? অপশন নাম্বার 3 অর্থাৎ সি নাম্বার। এবার দেখবো আমরা সি অপশনটা বলছে ইট ইজ কোঅর্ডিনেশন অ্যান্ড ক্যারেক্টার হুইচ ম্যানিপুলেটেড এক্সপেরিমেন্টাল স্টাডি। আমি তোমাদের আগের যে প্রশ্নগুলো করালাম সেখানে কিন্তু আমি অনেকবারই বলছি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি হয়, তার কিন্তু ম্যানিপুলেটেড হয়। তাহলে এটা কি সঠিক? তাহলে এ এন্ড সি। তো তোমরা শুধু, তো তোমাদের একটা কথা এখানে বলে রাখি যে সব সময় যে শুধু, তো এখানে কি হবে? অপশন নাম্বার ডি উত্তর হবে। কেন হবে? কারণ এখানে বলছে, দেখো এই যে রিজনের মধ্যে কিন্তু উত্তরটা দেওয়া আছে, কারণ অনিয়ন মডেল প্লেস রিসার্চ কোয়েশ্চেন অ্যাট দ্য কোর অফ রিসার্চ ডিজাইন। অর্থাৎ এটা কিন্তু ডাটা কালেকশন মেথডের ইন্ডিপেন্ডেন্ট না, ঠিক আছে। ডেটা কালেকশন মেথড প্রাইমারি কিসের উপর ডিপেন্ড করে? রিসার্চ কোয়েশ্চেনের উপর কিন্তু ডিপেন্ড করে। তাহলে আমরা সঠিক উত্তরটা জানলাম। তো সঠিক উত্তর এখানে ডি হবে। এক্সপ্লেনেশন বলছে দ্য চয়েস অফ ডাটা কালেকশন মেথড নট ইন্ডিপেন্ডেন্ট অফ রিসার্চ ফিলোসফি, ইট ইজ হ্যাভিলি ইনফ্লুয়েন্স বাই ইট। বলছে যেমন পজিটিভের, যেমন কি বলছে যে পজিটিভিস্ট philosophy might lead the quantitative collection method while the interpretivist philosophy might be qualitative method। বলছে রিসার্চ ট্রু, কারণ হচ্ছে এই কারণেই, কারণ রিসার্চ কোয়েশ্চেন ডাজ indeed play an central role of determining data collection method but within the context set by chosen research philosophy। তোমাদের আমি যে প্রশ্নগুলো করাচ্ছি সেটা কিন্তু ইউজিসি নেটের যে লেভেলটা সেই লেভেল অনুযায়ী কিন্তু করানো হচ্ছে। তো ডাব্লিউবি সেটের যে প্রশ্নগুলো সেগুলো একটু নর্মাল কোশ্চেনই হয়, একটু ইজি টাইপের কোশ্চেন হয়। তো তোমরা এগুলো করে রাখলে তাহলে তোমরা যদি ডাব্লিউবি সেটের কোশ্চেন পেপার টাফ আসে তাহলে তোমরা যদি এই কোশ্চেনগুলো করো তাহলে কিন্তু সেগুলো সহজ মনে হবে। যে কার্লিঙ্গার অ্যান্ড লি ডিসকাস ডিফারেন্ট ওয়ে অফ নোয়িং, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ডিসক্রাইব দিস ওয়ে অফ নোয়িং। তো কার্লিঙ্গার এবং লি লি কি বলছে? ডিসকাস কিসের উপর ডিসকাস করছে? ডিফারেন্ট ওয়ে অফ নোয়িং, ঠিক আছে, নোয়িং এর উপর অনেক কিছু জানার পর তারা ডিসকাস করেছে।
তো কোন ডিসক্রাইব দ্য থিওরি দিস ওয়ে, তারা তারা কোন ওয়েতে তারা ডিসকাসটা করেছেন। তাহলে ওয়ে অফ নোয়িংটা তারা কিভাবে ডিসক্রাইব করছে সেটা এখানে বলতে হবে। তাহলে টেরাসিটি ইনভলভ অ্যাকসেপ্টিং নলেজ বিকজ ইট ইজ always been believed. Empiricism value of values knowledge. Empiricism values knowledge that come from logical reasoning and deduction. Authority involve accepting information because it come from respected source. Rationalism relies on sensory experience and observation, true form of knowledge. Intuition is the immediate understanding of something without the need for concise reasoning. তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? তো এখানে তোমরা যদি দেখো, দ্য টেনাসিটি ইনভলভ অ্যাকসেপ্টিং নলেজ বিকজ ইট ইজ অলওয়েজ বিন বিলিভ, এটা কিন্তু সঠিক। ঠিক আছে, তারপরে বলছে এম্পিরিসিজম ওয়াজ এ নলেজ দ্যাট কাম ফ্রম লজিক্যাল রিজনিং অ্যান্ড ডিডাকশন। দেখো সবসময় যে এম্পিরিসিজম কিন্তু অবজারভেশনের মাধ্যমে আসে, এখানে লজিক্যাল অ্যান্ড ডিডাকশনের কোনো প্রয়োজন হয় না, তো এটা কিন্তু ভুল হবে। তাহলে বলছে যদি আমরা বি নাম্বার ক্যান্সেল আউট করি, তা ক্যান্সেল করি, যদি আমরা বি নাম্বার ক্যান্সেল করি তাহলে দেখবো বি এ নাম্বার যাবে, বি নাম্বার যাবে এন্ড কি ডি নাম্বার যাবে। তো সঠিক উত্তর আমরা এখানে পেয়ে গেলাম সি। অর্থাৎ আমরা এখানে দেখবো এ সি। সি বলছে অথরিটি ইনভলভ অ্যাকসেপ্টিং ইনফরমেশন বিকজ ইট কাম ফ্রম রেসপেক্টেড সোর্স। হ্যাঁ, অথরিটিতে সেখানে তো রেসপেক্টেড সোর্স থাকবেই। তারপর ই নাম্বার বলছে ইনটিটিউশন ইজ দ্য immediate understanding of something without the need of conscious reasoning. নেক্সট কোয়েশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোইং বেস্ট ডিসক্রাইব দ্য প্রাইমারি এম অফ রিসার্চ। বলছে প্রাইমারি এম অফ রিসার্চ কি? টু কালেক্ট the a large volume of data across various topics, to provide broad understanding the different level field, to validate and confirm the researcher existing belief and ensure alignment with the personal opinion, to systematically investigate specific problem, generate new knowledge, and contribute to the body of literature by exploring relationship, testing hypotheses, and uncovering new insight, to reinforce established theories and avoid questioning widely accepted scientific principles, ensuring the stability of the knowledge base. তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? তাহলে এখানে সঠিক উত্তর হবে যে প্রাইমারি এম অফ রিসার্চ কিন্তু এখানে টু কালেক্ট ভলিউম ডাটা অ্যাক্রস ভেরিয়াস প্রসপেক্ট। না, এটা এক নাম্বারটা ভুল হবে, দু নাম্বারটাও ভুল হবে। সিস্টেমেটিক্যালি ইনভেস্টিগেশন এটা ঠিক হবে। সিস্টেমেটিক্যালি ইনভেস্টিগেশন স্পেসিফিক প্রবলেম জেনারেট নলেজ এবং কি কন্ট্রিবিউট বডি অফ লিটারেচার এক্সপ্লোরিং রিলেশনশিপ অ্যান্ড হাইপোথিসিস এবং আনকভারিং নিউ ইনসাইট, এটা কিন্তু সঠিক উত্তর হবে। নেক্সট কোশ্চেন আমরা দেখব হুইচ অফ দ্য ফলোইং সিকোয়েন্স বেস্ট রিপ্রেজেন্টেড which of the following sequence best represent the typical process of research। এই যে তোমার রিসার্চের প্রসেসটা সিকোয়েন্সটা কি, ঠিক আছে? ফরমেটিং হাইপোথিসিস, কালেক্টিং ডাটা, আইডেন্টিফাই দ্য রিসার্চ প্রবলেম, অ্যানালাইসিস ডাটা অ্যান্ড রিভিউইং লিটারেচার। আইডেন্টিফাই, বি নাম্বার বলছে আইডেন্টিফাই রিসার্চ প্রবলেম, তারপর রিভিউ লিটারেচার, ফর্মুলেট অ্যান্ড হাইপোথিসিস, কালেক্টিং ডাটা, অ্যানালাইসিস ডাটা। সি নাম্বার বলছে রিভিউইং লিটারেচার, অ্যানালাইসিস ডেটা, কালেক্টিং ডেটা, ফর্মুলেটিং হাইপোথিসিস, আইডেন্টিফাই দ্য রিসার্চ প্রবলেম। ডি নাম্বার কি বলছে কালেক্টিং, ডি নাম্বার দেখো ডি নাম্বার তো হবেই না, বলছে কালেক্টিং ডাটা, আইডেন্টিফাই দ্য রিসার্চ প্রবলেম, ফর্মুলেটিং হাইপোথিসিস, রিভিউ লিটারেচার, অ্যানালাইসিস ডাটা। তাহলে এখানে আমরা সঠিক উত্তর কি পাবো? যে আমাদের প্রথমে কি করতে হবে, একটা আমরা কি প্রথমে
তাহলে রিসার্চের যে সিকোয়েন্স আমরা কি দেখেছি, আমরা কি প্রথমে হাইপোথিসিস করব? না, তাহলে এই নাম্বার কাটা। তাহলে তোমরা এখানে দেখো, আমরা প্রথমে রিভিউ লিটারেচার করব না আইডেন্টিফিকেশন রিসার্চ প্রবলেম করব, এটা তোমরা বলো। এটা তো কাটাই হবে, এটা তো হবেই, এটি ডি নাম্বারটা তো হবেই না। তাহলে তোমরা যদি দেখো এখানে যে প্রথমে আমাদের কি করতে হবে, প্রথমে এখানে দেখো তোমরা যদি একটু খেয়াল করো, রিভিউ লিটারেচারের পরে অ্যানালাইসিস ডাটা হয়েছে, এখানে কোনো কোয়েশ্চেন, কোনো কিছু আইডেন্টিফাই রিসার্চ প্রবলেম, কোনো কোয়েশ্চেন হাইপোথিসিস কিন্তু করা হয়নি, তাহলে সি নাম্বারটাও ক্যান্সেল হবে। তাহলে আমরা সঠিক উত্তর কি পেলাম? সঠিক উত্তর হবে বি। নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট অ্যাকুরেটলি ডিস্টিংগুইশ বিটুইন ইনভেনশন অ্যান্ড ডিসকভারি। তাহলে এই যে ইনভেনশন এন্ড ডিসকভারির মধ্যে যে যে পার্থক্যটা আছে সেটা কিন্তু এখানে খুঁজে বের করতে হবে সঠিকটা। বলছে ইনভেনশন রেফার টু প্রসেস ফাইন্ডিং সামথিং দ্যাট অলরেডি এক্সিস্ট। ইনভেনশন কি করে? একটা ফাইন্ডিং করতে সাহায্য করতে, প্রসেস অফ ফাইন্ডিং যেটা কি অলরেডি এক্সিস্ট ইন নেচার বাট দ্য প্রিভিয়াসলি আননোন, কিন্তু সেটা প্রিভিয়াসলি জানা যায়নি। অ্যান্ড হোয়াইল ডিসকভারি ইনভলভ ক্রিয়েটিং সামথিং এন্টায়ারলি নিউ দ্যাট ডিড নট এক্সিস্ট বিফোর। তাহলে এটা কি সঠিক? না, এটা সঠিক হবে না, কারণ ডিসকভারি মানে কিন্তু নট এক্সিস্টিং না, যেটা এক্সিস্ট করে। তারপর আমরা বি নাম্বারটা দেখবো। বলছে ইনভেনশন ইনভলভ দ্য ক্রিয়েশন অফ নিউ প্রোডাক্ট, প্রসেস, আইডিয়া দ্যাট ডিড নট এক্সিস্ট বিফোর, while discover refer to the uncovering or finding something that already exists in natural world. C number হচ্ছে discovery is the act of creating new techniques or device, while the invent while the while while invention is process of identifying natural phenomena that were previously unknown. Both D number বলছে both invention and discover involve creation of new knowledge, but invention focus on theoretical aspect, while the discover কিসের উপর করে? ডিসকভার করে প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনের ওপর। তাহলে তোমরাই বলো এখানে সঠিক উত্তরটা কি হবে? তাহলে আমরা যদি দেখি যে ইনভেনশন কি করে, ক্রিয়েশন নিউ প্রোডাক্ট, প্রসেস, আইডিয়া ডিড নট এক্সিস্ট বিফোর, যেটা এটা কিন্তু সঠিক উত্তর বি নাম্বারটা হবে। এবং ডিসকভার কি করে? আনকভারিং ফাইন্ডিং সামথিং অলরেডি এক্সিস্ট ইন ন্যাচারাল ওয়ার্ল্ড, এটা কিন্তু হবে সঠিক উত্তর। তো নেক্সট কোয়েশ্চেন, তো এখানে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং ট্রেন্ডিং কোয়েশ্চেনে বলতে পারো, এখান থেকে কিন্তু প্রশ্ন আসছে বারবার। বলছে কসমোলজি, অ্যাক্সিওলজি, অন্টোলজি, এপিস্টোমোলজি, ঠিক আছে, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট স্টেটমেন্ট দেওয়া আছে। এখানে বলা হয়েছে কসমোলজি কি। বলছে কসমোলজি ইজ দ্য ব্রাঞ্চ অফ ফিলোসফি দ্যাট ইনভেস্টিগেটেড অরিজিন, স্ট্রাকচার অ্যান্ড নেচার অফ ইউনিভার্স, অফেন ইনক্রিজিং উইথ সায়েন্স টু এক্সপ্লোর কসমস। ঠিক আছে, এখানে কি এক্সপ্লোর করে? সায়েন্স টু এক্সপ্লোর কি করে? কসমস। তারপর স্টেটমেন্ট নাম্বার বি, অ্যাক্সিওলজি ইজ এ প্রাইমারি কনসার্ন উইথ দ্য স্টাডি অফ ভ্যালু অ্যান্ড এথিক্স, ফোকাসিং on what consider good, bad, right, wrong, and existing and existence dealing. Statement number 3 also epistemology address the nature of reality with question about what entities exist, their relationship. Statement number 4 ontology examine the method, validity, and limit of human knowledge, focusing on how we acquire and justify our understanding of the world. তাহলে এখানে সঠিক উত্তরটা, এখানে কিন্তু কারেক্ট, এই যে কারেক্ট, এটা কিন্তু লক্ষ্য করবে, এটা কারেক্ট উত্তরটা কি সেটা তোমাদের বলতে হবে। তাহলে এখানে তোমরা দেখো সঠিক উত্তর কি হবে। আমরা এপিস্টেমোলজি জানি, এপিস্টেমোলজি মানে হচ্ছে, আমরা এপিস্টেমো আমরা এপিস্টেমোলজি জানি, এপিস্টেমোলজি মানে হচ্ছে কিন্তু নলেজ।
তাহলে এখানে নেচার অফ রিয়েলিটি কিন্তু এখানে নেচার অফ রিয়েলিটি বলে কিন্তু এপিস্টেমোলজি। তাহলে তোমরা প্রথমে দেখো, আমরা প্রথমে কোনটাতে যেতে পারি, আমরা এপিস্টেমোলজি খুঁজতে পারি, যেহেতু আমরা এপিস্টেমোলজি বারবার পড়েছি। তাহলে এপিস্টেমোলজি কি? এপিস্টেমোলজি মানে হচ্ছে নলেজ, ঠিক আছে? তো এখানে আমরা নলেজ বলছি, এক নেচার অফ রিয়েলিটি, আমরা নেচার অফ রিয়েলিটি কোথায় দেখতে পাই? মেটাফিজিক্স, তাই তো? তাহলে এটা হবে না। তাহলে এটা যদি আমরা ক্যান্সেল করি, অপশন নাম্বার 3, তাহলে দেখো তোমরা অপশন নাম্বার 3 করলে যদি করো, তাহলে তোমরা অপশন নাম্বার ডিতে 3 তে ক্যান্সেল, সি ক্যান্সেল। এবার আমরা এ আর বি এর মধ্যে সঠিক উত্তরটা খুঁজবো। এবার আমরা দেখবো 4 নাম্বার অপশনটা সঠিক হয় কিনা। তাহলে আমরা অন্টোলজি মানে জানি, অন্টোলজি মানে কি? বলছে মেথড, ভ্যালিডিটি, লিমিটস অ্যান্ড নলেজ। এটা কিন্তু না, এটা কিন্তু অন্টোলজি, আর এটা কিন্তু এপিস্টেমোলজি, 4 নাম্বারটা। তাহলে এইটাও ভুল। তাহলে আমরা 4 নাম্বার ক্যান্সেল করবো। সঠিক উত্তর 1 and 2, অর্থাৎ এক্সিওলজি কি করে? ভ্যালু, স্টাডি অফ ভ্যালু, এক্সিওলজি অ্যান্ড কসমোলজি, যেটা কি ফিলোসফি অফ ব্রাঞ্চ, ইনস্ট্যান্ট অরিজিন অ্যান্ড স্ট্রাকচার। ঠিক আছে? তাহলে অপশন নাম্বার এ সঠিক উত্তর। নাও তোমরা এখানে দেখে নাও তো এক্সপ্লেনেশন। তো এক্সপ্লেনেশনটা কি বলছে? কসমোলজি মানে হচ্ছে ইউনিভার্স, অরিজিন, স্ট্রাকচার, নেচার। এক্সোলজি ফোকাস ভ্যালু অ্যান্ড এথিক্স। অন্টোলজি নেচার অফ রিয়ালিটি অ্যান্ড এক্সিস্টেন্স। এপিস্টেমোলজি জাস্টিফাই নলেজ। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন পোস্ট নেক্সট কোশ্চেন, পোস্ট পজিটিভিজম ডিফার ফ্রম পজিটিভিজম, মানে পোস্ট পজিটিভিজম কি করে ডিফার করে, আলাদা হচ্ছে পজিটিভিজম প্রাইমারি হুইচ অফ দ্য ফলোইং, কোন পথে এই পজিটিভিজম থেকে পোস্ট পজিটিভিজম আলাদা? পোস্ট পজিটিভিজম রিজেক্ট দ্য ইউজ অফ সাইন্টিফিক মেথড অ্যান্ড এম্পিরিক্যাল এভিডেন্স ইন রিসার্চ। বলছে পোস্ট পজিটিভিজম acknowledge that absolute true difficult to achieve and that knowledge subject revision and refinement. সি নাম্বার বলছে পোস্ট পজিটিভিজম আর্গু করে, রিয়ালিটি ইজ এন্টাইরলি কনস্ট্রাক্ট বাই সোশ্যাল অ্যান্ড কালচারাল কনটেক্সট। অ্যান্ড ডি নাম্বার হচ্ছে পোস্ট পজিটিভিজম ডিনাই দ্য এক্সিস্টেন্স অফ অ্যান অবজেক্টিভ রিয়ালিটি অ্যান্ড ফোকাস স্লোলি অন সাবজেক্টিভ এক্সপিরিয়েন্স। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে তোমরা ইজিলি কিন্তু বলতে পারবে, যদি তোমাদের আমার প্রিভিয়াস ভিডিও যে লেকচারটা সেশনটা আমরা করেছিলাম ম্যারাথন, সেই ম্যারাথনটা যদি তোমরা দেখে থাকো, তাহলে অবশ্যই এই কোশ্চেনটা ইজিলি তোমরা করতে পারবে। তাহলে এখানে আমরা সঠিক উত্তরটা দেখবো অপশন নাম্বার বি। বলছে এটা কি করে? অ্যাবসলিউট ট্রু ডিফিকাল্ট অ্যাজ ইফ দ্যাট অল নলেজ সাবজেক্ট রিভিশন অ্যান্ড রিফাইনমেন্ট করা কিন্তু এখানে হয়ে থাকে। তো তোমরা এখানে পজিটিভিজম কি করে? অ্যাবসলিউট অ্যান্ড মেজারেবল, পোস্ট পর্যন্ত অবজেক্টিভ, এটা কি নোবেল এমন রিভিশন করে। ইন্টারপ্রিজম ইন্টারপ্রেটিভিজম বলছে অ্যাসার্টেড দ্য রিয়েলিটি অফ সোশ্যালি কনস্ট্রাক্ট। এই যে ইন্টারপ্রিজমে সোশ্যালি কনস্ট্রাক্ট হয়ে থাকে, ভেরিজ ইন্ডিভিজুয়াল অ্যান্ড কালচারাল কনটেক্সটে। নেক্সট কোয়েশ্চেন বলছে ডিডাকটিভ অ্যাসারশন এবং রিজনিং। ডিডাকটিভ রিজনিং ইনহারেন্টলি মোর রিয়েবল দেন দ্য ইন্ডাকটিভ রিজনিং বিকজ ইট গ্রাজুয়েটেড দ্য ট্রুথ অফ কনক্লুশন ইফ দ্য প্রিমিস আর ট্রু। রিজনিং রিজন কি বলছে? ইন্ডাকটিভ রিজনিং, রিজন বলছে ইন্ডাকটিভ রিজনিং বেসড অন অ্যাকুমুলেশন অফ এভিডেন্স অ্যান্ড জেনারেলাইজেশন ফাইন্ডিং হুইচ ক্যান লিড টু কনক্লুশন দ্যাট আর প্রবাবল বাট নট সার্টেন। নাম্বারটা হচ্ছে এখানে কিন্তু সঠিক উত্তর কি হবে? অপশন নাম্বার বি। এটা কারেক্ট এক্সপ্লেনেশন করে কিন্তু সঠিক, বোথ আর ট্রু বাট নট কারেক্ট এক্সপ্লেনেশন। কেন? ডিডাকটিভ রিজনিং কি করে রিয়েবল দেন ইন্ডাকটিভ রিজনিং, কারণ এটা হচ্ছে কি করে গ্যারান্টি অ্যান্ড ট্রুথ অফ কনক্লুশন কিন্তু দেয়, অ্যান্ড প্রমাইজ ট্রু হয়। কিন্তু ইন্ডাকটিভ রিজনিং কি করে? এটা একাংশ এভিডেন্স জেনারেশন করে ফাইন্ডিং হুইচ ইজ লিড কনক্লুশন দ্যাট আর প্রবাবলি বাট নট সার্টেন। কিন্তু দেখো দুইটা দুই রকমের কথা বলছে।
একই কিন্তু কথা বলছে না। এটা ডিডাকটিভ যদি হতো তাহলে শুধুমাত্র ডিডাকটিভের যদি কথাই বলতো তাহলে এটা কারেক্ট এক্সপ্লেনেশন হতো। যেহেতু এটা ডিডাকটিভের কথা বলছে এবং এটা ইন্ডাকটিভ মেথডের কথা বলছে, তাই কিন্তু এটা কারেক্ট এক্সপ্লেনেশন হলো না। বলছে হুইচ অফ দ্য ফলোইং কারেক্টলি ডিফারেন্সিয়েট লঙ্গিটিউডাল স্টাডি ফ্রম দ্য ক্রস সেকশনাল স্টাডি। এই যে লঙ্গিটিউডাল স্টাডি এবং ক্রস সেকশনাল স্টাডি এর মধ্যে ডিফারেন্ট কি? বলছি লঙ্গিটিউডাল স্টাডি কালেক্ট ডাটা অ্যাট ওয়ান পয়েন্ট, ঠিক আছে, আর ক্রস সেকশনাল কি করে, কালেক্ট ওভার টাইমে করে, বারবার করে থাকে। লঙ্গিটিউডাল স্টাডি ট্র্যাক দ্য সেম সাবজেক্ট ওভার টাইম অ্যান্ড ক্রস সেকশনাল স্টাডিজ এক্সামাইন ডিফারেন্ট সাবজেক্ট ইন সিঙ্গেল পয়েন্ট অফ টাইম। এই পয়েন্টটা তোমরা মন দিয়ে দেখো, আমি কিন্তু করিয়েছি। বলছি লঙ্গিটিউডাল স্টাডি আর দ্য লেস টাইম কনজিউমিং অ্যান্ড ক্রস সেকশনাল স্টাডিজ দেন ক্রস স্টাডিজ। বলছে ডি নাম্বার হচ্ছে ক্রস সেকশনাল স্টাডিজ ফোকাস অন ট্রেন্ড ওভার টাইম হোয়াইল দ্য লঙ্গিটিউডাল স্টাডি অ্যানালাইসিস ওয়ান টাইম ডেটা পয়েন্ট। তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? তো এখানে যদি দেখো তোমরা, সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার বি হবে। আমি তোমাদের এটা কিন্তু পড়িয়েছি। কোশ্চেন নাম্বার 7। তো নেক্সট কোশ্চেন হুইচ অফ দ্য ফলোইং, নেক্সট কোশ্চেন ইন হুইচ প্যারাডিগাম, in which paradigm is the goal of research not just understand reality but to challenge and change social structure that perpetuate inequality। অর্থাৎ এখানে গোল অফ রিসার্চ নট জাস্ট যে রিয়ালিটি সময় আন্ডারস্ট্যান্ডিং করা নয়, বাট চ্যালেঞ্জ অ্যান্ড চেঞ্জ সোশ্যাল স্ট্রাকচার দ্য পারপিচুয়েট ইনইকুয়ালিটি। তাহলে এটা কিসের কথা বলে? আমরা সোশ্যাল স্ট্রাকচার কি পড়েছি, একটু আগেই দেখলাম সোশ্যাল স্ট্রাকচার। আমরা এখানে কি পজিটিভিজম হবে না, পোস্ট পজিটিভ প্রাগমাটিজম হবে না। তাহলে এখানে সঠিক উত্তরটা কি হবে? তো এখানে কিন্তু সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, ইন্টারপ্রেটিভিজম। ইন্টারপ্রেটিভিজম ইন্টারপ্রিটিজম ইন্টারপ্রেটিভিজম। বলছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি, বলছে কনটেক্সট অফ এডুকেশনাল অ্যাসেসমেন্ট, ঠিক আছে, ভ্যালিডিটি সম্পর্কে এখানে বলতে বলছে। বলছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি ইজ কনসার্ন উইথ দ্য এক্সটেন্ট টু হুইচ টেস্ট অ্যাপিয়ার টু মেজর ইট ক্লেম মেজর বেসড অন দ্য ফেস ভ্যালু। ফেস ভ্যালুর উপর নির্ভর করে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি হয়। এরপর বলছে কন্টেন্ট ভ্যালিডিটি কি? Evaluated comparing test content, syllabus, curriculum it's supposed to cover, ensuring it represented all clear area. And 3 number অপশন বলছে predictive validity কি? A form of criterion related validity is accessed by examining the correlation between the test score and future performance is related area. তাহলে এখানে সঠিক উত্তর যদি আমরা দেখি, তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি। তাহলে আমরা দেখবো কন্টেন্ট কনস্ট্রাক্ট ভ্যালিডিটি কিন্তু ফেস ভ্যালুর উপর বেস্ট করে না, ঠিক আছে। এবং কন্টেন্ট ভ্যালিডিটি এখানে শিখ বলেছে যে সিলেবাস কন্টেন্ট, কন্টেন্ট ভ্যালিডিটি মানে কন্টেন্টটা কি, কন্টেন্ট উইথ সিলেবাস অ্যান্ড ক্যারিকুলাম, এখানে বলাই আছে কন্টেন্ট, ঠিক আছে। এবং প্রেডিক্টিভ ভ্যালিডিটি যেটা কি ক্রিটেরিয়ান ভ্যালিডিটি, যেটা কি অ্যাসেস এক্সামাইন কোরিলেশন, অর্থাৎ প্রেডিক্টিভ একটার সাথে আরেকটা প্রেডিক্ট করে টেস্ট করে অ্যান্ড ফিউচার পারফরমেন্স ইজ রিলেটেড এরিয়া। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আর্জিং অ্যাপ্রোপ্রিয়েট প্যারামেট্রিক টেস্ট ইন রিসার্চ প্রজেক্ট দ্য research find evidence to reject the null hypothesis. In doing so, which type of error likely? বলছে যখন আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্যারামেট্রিক টেস্টে রিসার্চ প্রজেক্টে কি করব, ব্যবহার করব প্যারামেট্রিক টেস্টটা রিসার্চ প্রজেক্টে। বলছে দ্য রিসার্চার ফাইন্ড এভিডেন্স টু রিজেক্ট নুল হাইপোথিসিস। রিসার্চার কি ফাইন্ড করছে, যে রিজেক্ট নুল হাইপোথিসিস রিজেক্ট করবে। বলছে হুইচ টাইপ অফ এরর এখানে করা হয়েছে, এখানে আলফা এরর, বেটা এরর, বোথ, এখানে বলছে আলফা এরর, বোথ বেটা এরর, তারপর বলছে বোথ আলফা এন্ড বেটা এরর, নাইদার আলফা নর বেটা। তাহলে এখানে কি আমরা জানি নুল হাইপোথিসিস যদি রিজেক্টেড হয় তাহলে কোনটা এরর হবে? এখানে অবশ্যই কিন্তু অপশন নাম্বার
ওয়ান আলফা এরর, অর্থাৎ নুলের সাথে কি আলফা আর অল্টারনেটিভের সাথে বিটা। এখানে বলছো রিসার্চ, কিন্তু বলছে বলছে বেসিক রিসার্চ, অ্যাপ্লাইড রিসার্চ এবং অ্যাকশন রিসার্চ সম্বন্ধে বলা হয়েছে। বেসিক মানে আমরা জানি ফান্ডামেন্টাল রিসার্চ। বলছে বেসিক রিসার্চ ইজ কন্ডাক্ট টু এক্সটেন্ড থিওরিটিক্যাল নলেজ অ্যান্ড ইট is not intended to address immediate practical concern, though its finding may eventually inform applied research. তাহলে এটা এরপরও দেখবো applied research directly address specific practical problem and its finding are often used to develop new technologies, process, solution that can immediately implemented. এবং স্টেটমেন্ট নাম্বার বলছে থ্রি, স্টেটমেন্ট থ্রি বলছে অ্যাকশন রিসার্চ এসেনশিয়াল ফর্ম অফ অ্যাপ্লাইড রিসার্চ বাট ডিফার ইন দ্যাট ইনভলভ collaborative process where the researcher and participant work together to address an issue, often with the goal of improving practice in specific contents. বলছে which of the following is correct? তাহলে এখানে তোমরা দেখো যে বেসিক রিসার্চ কি এক্সপ্লেন, একটা কিন্তু থিওরিটিক্যাল রিসার্চ, একদম থিওরিটিক্যাল নলেজ থাকবে, ঠিক আছে। অ্যাপ্লাইড রিসার্চ কি এখানে প্র্যাকটিক্যাল প্রবলেমটা দেখা যাবে এবং কি করে থিওরিস থেকে টেকনিক্স থেকে মাধ্যমে থিওরিটিকে ইমপ্লিমেন্ট করবে। এবং অ্যাকশন রিসার্চ কিন্তু অ্যাপ্লাইড রিসার্চ বাট ডিফার ফ্রম দ্য ইনভলভ কোলাবোরেটিভ প্রসেস, অবশ্যই এই। এবং তাহলে আমরা দেখবো কি এখানে কিন্তু তিনটাই সঠিক উত্তর হবে, অর্থাৎ তিনটা সঠিক উত্তর কোথায় দেখতে পাবো? অপশন নাম্বার ডি, 1 2 3 ইজ দ্য কারেক্ট। বলছে স্টেটমেন্ট নাম্বার ওয়ান, ethnography involve immersing the research in a cultural group or community for the extended period of understanding collective behavior, practice and social interaction of that group. বি নাম্বার ফোনোলজি কি বলছে? ইন ডেপথ স্টাডি individual life experience aiming uncover essence of how they are perceived, the interpreted their experience typically through direct observation and participation in their daily activities. তাহলে এখানে সঠিক উত্তরটা কি, কারেক্ট উত্তরটা কি তোমরা দেখো। তো এখানে কারেক্ট উত্তর কি হবে? এখানে কারেক্ট উত্তর হবে অপশন নাম্বার সি। কারণ কি এথনোগ্রাফিটা ঠিক বলেছে, আন্ডারস্ট্যান্ডিং কালেক্টিভ বিহেভিয়ার, প্র্যাকটিস, সোশ্যাল ইন্টারেকশন ঠিক, কিন্তু ফোনোলজি কি ইন ডেপথ স্টাডি ইন্ডিভিজুয়াল লাইফ এক্সপিরিয়েন্স, ইন্ডিভিজুয়াল লাইফ এক্সপিরিয়েন্স হয় না এখানে। কি ফোনোলজি কি হয়? ফোনোলজিতে কি হয়? এটা নেক্সট কোয়েশ্চেন বলছে ডিওন্টোলজি, এটা কিন্তু রিসার্চ এথিক্সের প্রশ্ন এটা, এবং এবং এটা কারেন্ট ইউজিসি নেটের যে প্রশ্ন হয়েছে সেখান থেকে কিন্তু এসেছে। বলছে deontological ethics focus on inherent morality of action, emphasis that the certain action are morally obligatory irrespective of their consequence. Statement number two, ethical skepticism argue that the objective moral truth do not exist and therefore more judgment are always subjective and based on individual and cultural perspective. সি নাম্বার 3 নম্বর স্টেটমেন্ট কি বলছে? ইউটিলিটারিজম asserted that the morality of an action determined by its outcome, especially by the extent to which it maximum overall happiness or minimize suffering for the greatest number of people. Which of the following correct? সঠিক উত্তরটা কি এখানে? তাহলে এখানে সঠিক উত্তরটা আমরা দেখব, সঠিক উত্তর কিন্তু অপশন নাম্বার থ্রি হবে। 1 2 3 তিনটাই কিন্তু এখানে সঠিক। Self-plagiarism is considered a serious academic offense because it involves recycling one's own previously published work without proper citation. And prison বলছে self-plagiarism is less harmful than direct plagiarism because it does not involve copying someone else's work but rather reusing one's own ideas. সঠিক উত্তর এখানে কি হবে তোমরা বলো? তো সঠিক উত্তর এখানে অপশন নাম্বার সি, অ্যাসারশন অ্যান্ড ট্রু, রিজন ফলস। কেন? কারণ এখানে লেস হার্মফুল কিন্তু বলা হয়েছে সেলফ প্লাগরিজমকে, সেই জন্য
Self-consumed consider academic offense and involve recycling own previously published work without proper citation, এটা কিন্তু সঠিক। নেক্সট কোশ্চেন দেখবো আমরা যে সিটেশন কি, রেফারেন্স কি এবং বিবলিওগ্রাফি কি। বলছে citation are brief notation within the text that indicate the source of information. Reference list all the source cited in the next at the end of document, and bibliography list both cited and additional sources that were consulted but not necessarily cited. And reference বলছে reference are mentioned within text where the information was source. Citation all the source used in the document, and bibliography sorry. And bibliography used to acknowledge direct quote only. C number also citation are used to end of document list of source. Reference used within the text indicate quote, and bibliography কি করে, bibliography কি করে detailed list of source including those not cited in the text. D number বলছে research include all the source consulting during research. Citation হচ্ছে only used for direct quotes within the text, and bibliography হচ্ছে more detailed version of reference listed even more sources. তাহলে এখানে সঠিক উত্তর কি? তো আমরা এখানে দেখবো সঠিক উত্তর যদি আমরা দেখি তাহলে অপশন নাম্বার এ হবে। কেন? সিটেশন কি করে, আমরা নোটেশন উইদিন টেক্সট, আমরা যে টেক্সট পড়ি সেটার মধ্যে যে নোটেশনটা থাকে সেটা হচ্ছে উইদিন টেক্সটের মধ্যে থাকে এবং সেটাকে ইন্ডিকেট করে সোর্স অফ ইনফরমেশন হিসেবে। আর রেফারেন্স হচ্ছে লিস্ট অল দ্য সোর্স সিটেড ইন দ্য টেক্সট, যত সোর্স সিটেড করা হয় টেক্সটের মধ্যে at the end of document সেটা কিন্তু রেফারেন্স। এবং বিবলিওগ্রাফি কি বলে, বোথ cited and additional source that were consult but not necessarily cited, সেটা কিন্তু বিবলিওগ্রাফি। নেক্সট কোশ্চেন বলছে I bit used to indicate that the current citation referred to the same source as the immediately preceding citation, and it may include a different page number is specified. এবং স্টেটমেন্ট নাম্বার বি, লগ সিট used to refer back to previously cited source with the same page number, but it is not necessarily the most recent citation. তাই বলছে এখানে সঠিক উত্তরটা কি? এখানে কারেক্ট উত্তর হবে বোথ স্টেটমেন্ট এ অ্যান্ড স্টেটমেন্ট টু আর কারেক্ট। কেন? আইবিট মানে হচ্ছে এখানে কি কারেন্ট সিচুয়েশন রেফার সেম সোর্স, ঠিক আছে, অ্যাজ দ্য ইমিডিয়েট প্রিসিডিং সিচুয়েশন। এবং লক সিট হচ্ছে এখানে বলছে প্রিভিয়াসলি সিটেড সোর্স সেম পেজ নাম্বার কিন্তু হয়ে থাকে, এখানে নেসেসারি না যে মোস্ট রিসেন্ট সিচুয়েশন হতে হবে। তোমরা এখানে দেখে নাও, এখান থেকে প্রশ্ন আসতে পারে। বলছে আইবিট মানে হচ্ছে আইবিডেম, শর্ট ফর আইবিডেম, ঠিক আছে, আইবিডেম এর শর্ট হচ্ছে আইবিট। বলছে এটা মিনিং হচ্ছে দ্য সেম প্লেস used when the citation refers same source as a previous one, and it can page number if the current reference is for different page. এবং লক সিট হচ্ছে a loco citato meaning the place cited is the use refer the previous source cited source and the same page number even if the researcher is not that immediately preceding one. তো এখানে টাইপ অফ আমরা স্কেল সম্বন্ধে দেখবো, অ্যাসারশন, রিজনিং এখানে দিয়েছে। বলছে লিকার্ট স্কেল ওয়াইডলি ইউজড ইন অ্যাডিশনাল attitudinal research because it allows respond to explore the intensity of feeling on a symmetric agree disagree scale. আর রিজন বলছে the Thurston scale unlike the Likert scale require the use of statement that are question just and to determine additional value, making it flexible, capturing
ওয়াইড রেঞ্জ অফ অপিনিয়ন। তাহলে এখানে সঠিক উত্তর কি? বলছে দুটাই ঠিক, এখানে কিন্তু দুটোই আমরা ঠিক পাবো, কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন না। কেন? কারণ এখানে স্কেলের কথা বলছে ঠিকই, কিন্তু দুটো আলাদা আলাদা স্কেলের সম্বন্ধে কিন্তু তাদের ব্যাখ্যাটা দেওয়া আছে, সেই জন্য এটা নট কারেক্ট এক্সপ্লেনেশন। নেক্সট কোশ্চেন হচ্ছে প্যারামেট্রিক টেস্ট, নন প্যারামেট্রিক টেস্ট, কাই স্কোয়ার টেস্ট। হচ্ছে প্যারামেট্রিক টেস্ট assume that the data follow a normal distribution, typically require that the data meet certain conditions such as homogeneity of variance। এই যে হোমোজেনিটি অফ ভেরিয়েন্স, এটা কি প্যারামেট্রিক টেস্টে পড়ে? এবং বলছে নন প্যারামেট্রিক টেস্ট ইউজ দ্য ডাটা ডাজ নট মিট দ্য অ্যাজাম্পশন রিকোয়ার প্যারামেট্রিক টেস্ট অ্যান্ড দে ডু নট অ্যাজুম এ স্পেসিফিক ডিস্ট্রিবিউশন ফর ডাটা। অ্যান্ড বলছে কাই স্কোয়ার অ্যান্ড দ্য many YTU test example of parametric test used the comprise means of between group। তো তো তোমরা যারা আমার প্রিভিয়াস যে আমি সেশনটা তোমাদের রিসার্চে ম্যারাথনটা করিয়েছি, সেখানে যদি তোমরা দেখো তাহলে কিন্তু আমি এই যত প্রশ্ন আমি তোমাদের করলাম সব প্রশ্ন কিন্তু আমি তোমাদের ম্যারাথনের মাধ্যমে কমপ্লিট করে দিয়েছি। এবার এই যে প্রশ্নটা এখানে কি হয়েছে, এখানে দেখো তোমরা প্যারামেট্রিক টেস্ট পাবে, নন প্যারামেট্রিক টেস্ট পাবে, কাই স্কোয়ার পাবে। প্যারামেট্রিক নন প্যারামেট্রিক কি পাবে এটা তো তোমাদের বলেইছি। তাহলে কাই স্কোয়ার বা ম্যানহার্টি এটা কি, সঠিক উত্তরটা কি হবে? তাহলে তোমরা এখানে সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করো। তাহলে এই যে হোমোজেনিটি অফ ভেরিয়েন্স এটা কি সঠিক? এটাই তো প্রথমটাই তো ভুল। কেন ভুল? কারণ হোমোজেনিটি অফ দ্য ভেরিয়েন্স আমরা কি কাই স্কোয়ারে পাই। তাহলে আমরা এটা ভুল যদি হয় তাহলে আমরা 1 নাম্বারটা কেটে দেব। হুম, দাঁড়া। তাহলে এখানে অপশন নাম্বার কি হবে? অপশন নাম্বার হবে এ। কেন হয়? কেন এ বলছে? এইটা যে প্যারামেট্রিক টেস্ট এটা কিন্তু প্যারামেট্রিক টেস্ট নয়, এটা হচ্ছে নন প্যারামেট্রিক। তাহলে অপশন নাম্বার 1 এবং 2 হবে, অর্থাৎ অপশন এ। ইনকারেক্ট কেন বলছে? এ মানে হচ্ছে এক্সাম্পল অফ দ্য নন প্যারামেট্রিক টেস্ট, ঠিক আছে? আর বাকি দুটো প্যারামেট্রিক নন প্যারামেট্রিক, এটা ঠিক আছে। এবং এটাই হচ্ছে এটাও ঠিক আছে, ঠিক আছে। অ্যানোভা, টি টেস্ট, ম্যানহান্টি, এগুলো কি, হোমোজেনিটি অফ দ্য ভ্যারিয়েন্স, এগুলো কি? এগুলো কিন্তু প্যারামেট্রিক টেস্টের মধ্যে পড়ে।